আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? সকলের জন্য সুস্বাস্থ্যের কামনা করে বাংচিলকি স্টুডিওর পক্ষ থেকে ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান প্যাথোলজির বিষয় নিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমাদের এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। আসুন বন্ধুরা, মূল পর্বে যাই। আজকের বিষয়বস্তু হচ্ছে প্যাথোলজি। প্যাথোলজি কি, প্যাথোলজির কাজ কি বা আলোচ্য বিষয় কি, এই বিষয়গুলো এবং প্যাথোলজির শাখাগুলো কি, এই ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। আসুন বন্ধুরা জানি প্যাথোলজি কি। অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের যেই শাস্ত্রে রোগ অবস্থা বা রোগ তত্ত্বের কারণ নিয়ে গবেষণা করা হয় সেটি হচ্ছে প্যাথোলজি। অর্থাৎ রোগ অবস্থা বলতে কি বুঝবো? একটি কোষের গঠন কার্যকারিতার যদি কোনো পরিবর্তন হয় তখন এটি হচ্ছে রোগ অবস্থা। আর রোগ তত্ত্ব বলতে কি বুঝবো? রোগ তত্ত্ব বলতে হচ্ছে কি রোগ প্রাপ্তির অবস্থা, রোগের কারণ, রোগ কিভাবে ঘটলো। তো প্যাথোলজির আলোচ্য বিষয় হচ্ছে চারটি। একটু হচ্ছে রোগের কারণ, যাকে বলে এটিওলজি। একটু হচ্ছে রোগ সৃষ্টির প্রক্রিয়া, যাকে বলে প্যাথোজেনেসিস। আরটি হচ্ছে কোষের গঠনগত পরিবর্তন, যাকে মরফোলজিক্যাল চেঞ্জ বলে। আর হচ্ছে গঠনগত পরিবর্তনের সাথে ক্রিয়াগত পরিবর্তন, তাকে বলে ক্লিনিক্যালি সিগনিফিকেন্স। এখন বন্ধুরা আসুন আমরা জানি প্যাথোলজির শাখাগুলোর নাম। প্যাথোলজির শাখাগুলোর নামগুলোকে আমরা জানি: জেনারেল প্যাথোলজি, হেমাটোলজি, ব্যাকটেরিওলজি, ইমিউনোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, প্যারাসাইটোলজি, ক্লিনিক্যাল প্যাথোলজি, সিস্টেমিক প্যাথোলজি, কেমিক্যাল প্যাথোলজি, তো অথবা বায়োকেমিস্ট্রি। বন্ধুরা এখন আসুন জানি জেনারেল প্যাথোলজি কি। জেনারেল প্যাথোলজি হচ্ছে সাধারণত সব ধরনের রোগে যেই প্রবলেমগুলো শারীরিকভাবে শরীরের কোষে আমরা পরিবর্তন দেখতে পাই, সচরাচর জ্বর হলে, প্রদাহ সৃষ্টি হলে, সেল ইনজুরি হলে অথবা নিউপ্লাজম হলে যেই টেস্টগুলো করার প্রয়োজন হয়ে পড়ে, তখন যেই প্যাথোলজি সেকশনে এই টেস্টগুলো করার জন্য চিকিৎসক পরামর্শ দেয় সেটি জেনারেল প্যাথোলজি। এই জেনারেল প্যাথোলজির মধ্যে প্রথমত আমরা দেখতে পাই ইনফ্ল্যামেশন। ইনফ্ল্যামেশন বিষয়টি কি? ইনফ্ল্যামেশন হচ্ছে আমাদের বায়ু, সমান বায়ু যা আমাদের পাকস্থলী অর্থাৎ আমাদের স্টোমাক হতে আমাদের মলদ্বার পর্যন্ত যে বায়ুটি কার্যকারিতার ভূমিকা পালন করে সেটা হচ্ছে সমান বায়ু। এই সমান বায়ুর বিকৃতি হলে প্রদাহ সৃষ্টি হয়, অন্তঃব্রণ সৃষ্টি হয়, গুল্মশূল সৃষ্টি হয়, মন্দাগ্নি সৃষ্টি হয়, অতিসার সৃষ্টি হয়, আমাশয় সৃষ্টি হয়। অর্থাৎ প্রদাহ, ইনফ্লেমেশন। চিকিৎসা শাস্ত্রে তিনটি শব্দ খুব গুরুত্বপূর্ণ, তা হচ্ছে CIA। সি দিয়ে আমরা জানবো কনজেনিটাল, আই দি ইনফ্লেমেশন, এ দি অ্যাসিডিটি। যাদের এই তিন অবস্থা সুস্থ থাকে তার শরীর স্বাস্থ্য অত্যন্ত সুস্থ থাকে। এখন বন্ধুরা ইনফ্ল্যামেশন সম্পর্কিত কথাগুলো আমরা আপনাদেরকে আর একটু বিস্তারিত করে বলি। একটি সেল যখন স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে তখন তেমন কোনো ইনফ্ল্যামেশন হয় না, কেননা এই সেল ইনজুরি বা সেল ধ্বংস হওয়া, মরে যাওয়ার সাথে রয়েছে লাইসোজোমের ভূমিকা। লাইসোজোম সাইটোপ্লাজমের ভিতরগত বস্তুগুলোকে বিগলিত করে ফেলে। এই যে ফ্র্যাগমেন্টেসিস প্রসেসের মধ্যে লাইসোজোমের ভূমিকাটি জিনগত বা রসায়নগত অবস্থা দিয়ে নির্দেশিত হয়। এতে করে আমরা দেখতে পাই যে একটি কোষের নিউক্লিয়াস, সাইটোপ্লাজম এবং ক্রোমোজোম, DNA এগুলো ধ্বংস হয়ে যায়। কোষ কখনো স্ফীত অবস্থা হয়, কখনো সংকুচিত অবস্থা হয়। অর্থাৎ স্বাভাবিক কোষের মৃত্যু হলে তেমন কোনো প্রকার ইনফ্ল্যামেশনের ঘটনা আমাদের শরীরে আমরা দেখতে পাই না, কিন্তু যখন অস্বাভাবিক কোনো কোষের মৃত্যু হয় তখনই আমরা ইনফ্ল্যামেশনের ঘটনাটি আমাদের শরীরে অনুভব করে থাকি। তো বন্ধুরা এই ইনফ্ল্যামেশন হচ্ছে জেনারেল প্যাথোলজির একটি সিমটম। এখন আসুন সেল ইনজুরি জেনারেল প্যাথোলজির আরেকটি অংশ। সেল ইনজুরি কি? একটি কোষ যখন তার বাহ্যিক চাপ
বা উদ্দীপনাকে তার সেলুলার রেসপন্সের মধ্যে ঠিকঠাকভাবে বা কোষীয় প্রক্রিয়ায় ঠিকঠাকভাবে কার্যনির্বাহী করতে না পারে, তখন সেলটির মধ্যে সেল চেঞ্জিং আসে বা তার প্রতিক্রিয়ার মধ্যে চেঞ্জিং আসে। এই চেঞ্জিংটি তখন এই উদ্দীপনার কারণে যে প্রবলেমগুলো হয়, তখন সেলের ইনজুরি হয়। আর ইনজুরির এই কারণগুলোর কয়েকটি বৈশিষ্ট্য বলছি, সেটা হচ্ছে অক্সিজেন সাপ্লিমেন্ট কম পাওয়া, হরমোনাল বৃদ্ধি হয়ে যাওয়া বা ঘাটতি হয়ে যাওয়া, এবং জিনগত ত্রুটি হওয়া, বয়োবৃদ্ধি হওয়া, মেটাবলিজম বা মেটাবলিক ইনফ্রাস্ট্রাকশন তৈরি হয়ে যাওয়া, অথবা ভৌত কারণ হিসাবে আমরা জানি আগুন লাগা, আগুনে পুড়ে যাওয়া, অথবা তেজস্ক্রিয় বিকরণ হওয়া বা শীতলতা হওয়া, অথবা ব্যাকটেরিওলজিক্যাল কারণ থেকে আমরা জানি ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্রোটোজোয়া, হেলমেনথেন্স, এগুলোর হচ্ছে প্রভাব সৃষ্টি হওয়া, ট্রমাটিক অবস্থার সৃষ্টি হওয়া, কোনো প্রকার আঘাত পাওয়া, অথবা রাসায়নিক কারণ হিসাবে যদি আমরা দেখি বিভিন্ন প্রকার বিষক্রিয় পদার্থ, আর্সেনিকের সীসা ইত্যাদি দ্বারা আঘাতপ্রাপ্ত যদি হয় কোনো সেল, তখন সেল ইনজুরি হয়ে থাকে। এখন আসুন আমরা জানি নিওপ্লাজম জেনারেল প্যাথোলজির আরেকটি অংশ। নিওপ্লাজম কি? নিওপ্লাজম হচ্ছে বিনাইন টিউমার, অর্থাৎ অ্যাপিথেলিয়াল সেলের যে টিউমার সেটিকে বলে বিনাইন টিউমার। আর বিনাইন টিউমার হচ্ছে একটি নিওপ্লাজমিক অবস্থা। অর্থাৎ যদি আমরা দেখি যে টিউমারের সেল এবং অ্যাপিথেলিয়াল সেল হচ্ছে উৎস সেল, আর বিনাইন টিউমার হচ্ছে তার উৎপাদিত অবস্থা। তাদের সাদৃশ্যতা মাইক্রোস্কোপ পরীক্ষা করলে দেখা যায় যে সেলের মধ্যে সাদৃশ্যতা রয়েছে। এছাড়াও নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের আনুপাতিক হার 1:4 থেকে 1:6 সমান পাওয়া যায়, এবং এটির ক্লিনিক্যালি দেখা গেছে এটি তেমন কোনো প্রাণঘাতী নয়, এবং এই বিনাইন টিউমার দ্রুত বিস্তার করে না এবং এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয় না। কিন্তু এই বিনাইন টিউমারের প্রভাবে যে ক্ষতিগুলো দেখতে পাওয়া যায়, চাপের কারণে বেদনা সৃষ্টি হয়, তারপরে হচ্ছে ইডিমা তৈরি হয়, কনজেশন তৈরি হতে পারে, তারপরে আবদ্ধতা সৃষ্টি হতে পারে, রক্তক্ষরণ হতে পারে, আলসারেটিক অবস্থা সৃষ্টি হতে পারে, হরমোনাল প্রভাব সৃষ্টি হতে পারে, এবং তা পরবর্তীতে ম্যালিগন্যান্ট টিউমারে রূপান্তরিত হতে পারে। তো বন্ধুরা, আজকে আমরা জেনারেল প্যাথোলজি কী এবং জেনারেল প্যাথোলজির শাখাগুলোর কার্যকারিতা কী তা আমরা জানতে পারলাম। এছাড়াও আমরা জানতে পারলাম যে জেনারেল প্যাথোলজি কেন আমাদেরকে টেস্ট করা প্রয়োজন হয়। বন্ধুরা, এই ভিডিওতে আমরা রাখছি হেমাটোলজি বিভাগ থেকে কিছু টেস্টের নাম। সাধারণত আমাদের যে কোনো টেস্টে আমরা হেমাটোলজির সেকশনের এই টেস্টগুলো ডাক্তাররা করতে দেয়া হয় যদি আপনার একটি রোগ সহজে কমছে না, বা এই রোগ প্রতিরোধ ক্ষমতা কী অবস্থা ESR জানার জন্য দেয়া হয়। আবার কখনো কখনো রক্তের পরিমাণে কোনো ঘাটতি আছে কিনা তা জানার জন্য দেওয়া হয়। তাই আমরা হেমাটোলজি বিভাগের কিছু টেস্টের নাম এই ভিডিও পর্বে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে এই ছিল আমাদের আয়োজনের অংশ। আমাদের এই ভিডিওটি দেখে আপনাদের যদি কিছু জানা হয়ে থাকে, এটি হবে আমাদের এই কাজের সার্থকতা। বন্ধুরা, বরাবরের মতো আবারও আপনাদের কাছে আমরা এটাই বলছি, আমাদের ভিডিওটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং সকলকে শেয়ার করবেন, এবং আমাদেরকে আরও নতুন নতুন ভালো ভিডিও আপনাদের কাছে প্রেজেন্টেশন করার জন্য জানাবেন। তা আজকে এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।